সাম্প্রতিক বছরগুলোতে দেশে কৃষিতে যান্ত্রিকীকরণ ব্যাপক সম্প্রসারিত হয়েছে। জমিতে ট্রাক্টর, ধান রোপণ, সেচ কাজ, ধান কাটা, মাড়াই ইত্যাদিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরি প্রতিষ্ঠান। বগুড়া জেলা এর মধ্যে অন্যতম। জেলার বিসিক শিল্পনগরী ছাড়াও বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে হালকা কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ। আমরা প্রতি বছরে আনুমানিক 2,50,000 পিস লাইনার তৈরি করে থাকি, যার গুণগত মান চায়নার চেয়েতেও ভালো। আমার মতো এরকম 1200 ফাউন্ডারি এবং ওয়ার্কশপ আছে যারা এগ্রি মেশিনারি স্পেয়ার পার্টস এবং এগ্রি মেশিনারি তৈরি করতেছে এবং যেগুলো আমাদের দেশে 80% চাহিদা পূরণ করতেছে। বগুড়া ভিত্তিক এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বগুড়া এবং তার আশেপাশে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি যন্ত্রপাতি উৎপাদন কারখানার সংখ্যা 80টি, কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান 100টি এবং কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বিপণন কেন্দ্র 250টি। কবে কিভাবে বগুড়ায় কৃষি যন্ত্রপাতি উৎপাদনের গোড়াপত্তন হয় এই নিয়ে নানা রকম ব্যাখ্যা থাকলেও মূলত 80-র দশকে বগুড়া শহরে গোয়াইল রোডে গড়ে ওঠা লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকেই বগুড়ার এই শিল্পের বিকাশ শুরু হতে থাকে এবং 90 দশক থেকে বগুড়ায় বিসিক, সূত্রাপুর, চারমাথা, রেলওয়ে মার্কেট, মাটির ঢালি, নওদাপাড়া, বাদুরতলা ইত্যাদি জায়গায় প্রায় 700টি কারখানা গড়ে ওঠে। এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে প্রায় 1 লক্ষ লেদ ও ফাউন্ডি শ্রমিক কাজ করছে। এখানে ডিজেল ইঞ্জিন লাইনার, ডিজেল ইঞ্জিন পিস্টন, গজন পিন, পাওয়ার টিলার টলি, ট্রাক্টর টলি, আগাছা নিড়ানি যন্ত্র, ডিপ টিউবওয়েল, ভুট্টা মারাই যন্ত্র, ওপেন ড্রাম থ্রেসার, সাইলেন্সার, পাম্প, ফুয়েল ফিল্টার, পিটি পলি ইত্যাদি 74 ধরনের হালকা কৃষি যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদিত হচ্ছে, যা দেশের মোট কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের চাহিদার প্রায় 70% এবং এর বাৎসরিক বিপণন মূল্য প্রায় 1000 কোটি টাকা। এতে করে দেশে প্রতি বছর অন্তত 500 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বৎসরে এই কারখানা থেকে 1000 মারাই কল আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই দেওয়া হয়। রংপুর আছে, দিনাজপুর আছে, ঠাকুরগাঁ আছে, ফরিদপুর আছে, বোয়ালমারি আছে, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা 1000 পিস মারাই কল সাপ্লাই করা হয় এবং সেন্ট্রিফিউগাল পাম্প 5 থেকে 6000 পিস সাপ্লাই করা হয়। পুলি আছে আপনার 2-3 হাজার পিস সাপ্লাই করা হয়। এরকম বিভিন্ন জিনিস আমরা সাপ্লাই করি, তাতে আমাদের প্রতি বছরে 15-20 লাখ টাকা প্রফিট হয় খরচ বাদ। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে মূলত 3টি ধাপে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদন করা হয়। এগুলো হচ্ছে ডাইচ বা ছাঁচ তৈরিকরণ, কাঁচামাল ব্যবহার করে মোল্ড তৈরিকরণ, চুল্লিতে কাস্ট আয়রন বা গলিত লৌহ তৈরিকরণ। কৃষি যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদনের শুরুতেই নির্ধারিত যন্ত্রাংশের একটি ডাইস তৈরি করতে হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ বালি এবং কাদা পানি অথবা কয়লার গুঁড়া, চিটা গুড় ও লোহার ক্ষুদ্র কণা মিশ্রণে মোল্ড তৈরি করতে হয়।
এরপর ছাঁচের বা ডাইসের ভিতর গলিত লোহা বা কাস্ট আয়রন ঢেলে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করা হয়। গলিত লোহা বা কাস্ট আয়রনের তৈরির জন্য আধুনিক কিউপোলা চুল্লি ব্যবহার করা হয়। কিউপোলা চুল্লিতে স্থানীয়ভাবে সংরক্ষিত পুরাতন ইঞ্জিন, পাওয়ার টিলার ও জাহাজের ভাঙড়ি, সেই সঙ্গে পিগ আয়রন, কয়লা, সিলিকন, ম্যাঙ্গানিজ ইত্যাদি নির্দিষ্ট পরিমাণ মিশ্রণে 1300 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিত লোহা ডাইসে ঢালা হয়। পরে এগুলো ঠান্ডা করে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। বগুড়ায় হালকা ও ক্ষুদ্র শিল্পের বাণিজ্যিক সম্প্রসারণের সীমাবদ্ধতা, বিশ্বমানের মেশিনারি ও প্রযুক্তির অভাব, উৎপাদিত যন্ত্রাংশের কোয়ালিটি কন্ট্রোল সেলের অভাব, প্রয়োজনীয় পুঁজির অভাব। সম্ভাবনা ও পরামর্শ: হালকা প্রকৌশল শিল্পে ক্যাপিটাল মেশিনারি সংযুক্তকরণ, হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা, উৎপাদিত পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদানের ব্যবস্থা করা, হালকা ও ক্ষুদ্র শিল্পের জন্য সহায়ক নীতিমালা প্রণয়ন করা, বগুড়ায় অ্যাগ্রো মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং ও প্রসেসিং জোন স্থাপন করা, কৃষি যন্ত্রপাতি এবং হালকা ও ক্ষুদ্র যন্ত্রাংশ রপ্তানির অনুকূল সুযোগ সৃষ্টি করা। বৈদেশিক বাজারে আমরা যদি বাজার সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের তৈরি যে কোনো সামগ্রী বিশ্বের যে কোনো জায়গায় আমরা এটা সরবরাহ করতে পারবো এবং রপ্তানি করতে পারবো। এই কথা ঠিক, বগুড়ার হালকা কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তথা এই শিল্প বগুড়া সহ দেশের সামগ্রিক কৃষির অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জমিটা আমাদের গ্রামের বাবুর জমি। এখানে আমি পানি ভাড়া দিই এবং পাওয়ার টিলারে চাষ দিই, ভাড়া দিছি। এইভাবে সার্ভিস দিই আমি 2000 সাল থেকে আমার প্রথমে একটা পাওয়ার টিলার থেকে আমি 6টা পাওয়ার টিলার করি। যখন আমার চাহিদা বেড়ে যায় আরও আমি 6টা করার পরে আবার আমি ট্র্যাক্টর নেই। ট্র্যাক্টর দিয়ে আমি এইভাবে প্রায় 1000 কৃষককে আমি সার্ভিস দিই আর কি। এখান থেকে আমার যে ট্র্যাক্টর বা যে নষ্ট হয়ে গেলে পার্টস আমি আমাদের নোকালি বগুড়া শহর থেকে কম দামে পাওয়া যায়, এখান থেকে কিনে নিই। এই বাইরেও পাওয়া যায়, বাইরে দাম বেশি লাগে। এই জন্যে আমাদের বগুড়া থেকে এটা আমি কিনে নিয়ে এসে আমার মেকার দিয়ে আমি এটা সেরে নিই। আবার এখান থেকে আমি বছরে এই 1000 কৃষককে সার্ভিস দিয়ে বছরে প্রায় এই পানি এবং হাল চাষ থেকে আমি 6 থেকে 7 লক্ষ টাকা এখান থেকে আমি ইনকাম করি। সুতরাং সরকারি বেসরকারি উদ্যোগে এই শিল্পের গতি আরো বেগবান করা হোক, এটাই সকলের প্রত্যাশা। রাসায়নিক কীটনাশক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জমিতে উপর্যুপরি রাসায়নিক কীটনাশক ব্যবহার ফলে আমাদের পরিবেশ দিন দিন দূষণ হয়ে উঠছে। তদুপরি আমাদের দেশের কৃষক ভাইয়েরা ধান সহ সবজি ফসলে ব্যাপকভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকেন। সরকারিভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহার কমিয়ে পরিবেশসম্মত পদ্ধতি সম্প্রসারণে নানা রকম কর্মসূচি পরিচালিত হচ্ছে। তারপরও কৃষক ভাইয়েরা অনেকেই কীটনাশকের সঠিক ব্যবহার না জেনেও জমিতে পোকামাকড়ের আক্রমণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন। এই সমস্ত ক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমত, পারতপক্ষে আপনি রাসায়নিক কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকুন। প্রয়োজনে কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জমিতে আইপিএম পদ্ধতি ব্যবহার করুন।
জমিতে রোগের আক্রমণ বেশি হলে রাসায়নিক কীটনাশক ব্যবহারে এরকমভাবে খালি হাত ব্যবহার করে মিশ্রণ তৈরি করবেন না। এক্ষেত্রে সুরক্ষা পোশাক পরিধান করে সুরক্ষা নিয়ম মোতাবেক স্প্রে করতে পারেন। সুরক্ষার জন্য পরিকল্পিত উপাদান হচ্ছে অ্যাপ্রন, মুখোশ, গামবোট, গগজ, হ্যান্ড গ্লোভস, ক্যাপ ইত্যাদি। এই সমস্ত উপাদান সংগ্রহ করা না গেলে বিকল্প হিসেবে সহজলভ্য উপাদান ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, স্প্রে করার পর জমির আইলে কীটনাশকের খালি বোতল যেখানে সেখানে ফেলে রাখবেন না। স্প্রে করার পর তাৎক্ষণিকভাবে তা মাটিতে পুঁতে দিন। স্প্রে করার পর স্প্রে মেশিন পুকুর কিংবা ডুবা নালায় মেশিন এইভাবে ধুবেন না। এতে পরিবেশ দূষণ সহ মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। স্প্রে করার পর ভালোভাবে মুখ হাত ধুয়ে ফেলুন, প্রয়োজনে গোসল করে নিন। একথা ঠিক, জমিতে উপর্যুপরি কীটনাশক ব্যবহার করে দিন দিন আমাদের পরিবেশ আমরা অস্বাস্থ্যকর করে তুলছি। সুতরাং এই অবস্থা উত্তরণে আসুন আমরা সব ধরনের ফসলে রাসায়নিক কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকি। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান, প্রাণীজ আমিষের যোগান দেয়া এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য সেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত মানসম্পন্ন মাছ ও চিংড়ি উৎপাদন এবং রপ্তানি শিল্প বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের পথকে আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশে রপ্তানি আয় পোশাক শিল্পের পরেই মাছ ও চিংড়ির অবস্থান এবং রপ্তানিকৃত চিংড়ি প্রায় 90% রপ্তানি হয় ইউরোপীয় দেশসমূহে। একথা আমরা সবাই জানি। 2000 সালের দিকে বাংলাদেশে উৎপাদিত মৎস্য ও চিংড়ি দূষণজনিত কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি হুমকির সম্মুখীন হয়। এই সংকুল অবস্থায় মৎস্য অধিদপ্তর এবং ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন UNIDO যৌথভাবে 2005 সাল থেকে BQSP এবং BEST প্রজেক্ট নামে দুটি প্রকল্প বাস্তবায়ন করছে। বেস্ট প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যেই বাংলাদেশে মৎস্য মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি সমূহ এবং মৎস্য প্রক্রিয়াকরণ কারখানাসমূহে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে ও ISO অনুযায়ী ল্যাবরেটরি সমূহে অ্যাক্রেডিটেশন লাভ করেছে। এটা হলো আমাদের সার্কুলেটিং ওয়াটার বাথ। এখানে আমরা যে আগে বলছিলাম যে ডায়রিয়া রোগের যে জীবন ইকোলাই যেটা বা কলিফর্ম যেটা সেটা টেস্ট করার জন্য আমরা এটা ব্যবহার করি। এরপরে হলো আমাদের এটা হলো ইনকুবেটর। এখানে আমরা যে প্লেটগুলো দেখছি সেই প্লেটগুলোকে আমরা এখানে একটি বিষয়, এই যন্ত্রপাতিগুলো কি আপনারা কারা আপনাকে সাহায্য করবে? এই যন্ত্রগুলো আমরা ইউনিডো বেস্ট প্রজেক্ট থেকে আমরা পাইছি এবং আমরা নিজেরাও কিছু সংগ্রহ করছি পরবর্তী টাইমে আর কি। এইগুলোর অপারেশনগুলো কি বেস্ট প্রজেক্ট থেকে প্রশিক্ষণ পেয়েছে না এখানে বেস্ট প্রজেক্ট তো তারাও প্রশিক্ষণে সহযোগিতা করছে এবং অন্যান্য যারা বিদেশি যারা গাইড আসছে, যারা বিদেশি যারা এক্সপার্ট যারা আসছে তারাও সহযোগিতা করছে। জি। উল্লেখ্য, দেশে নিরাপদ মৎস্য ও মৎস্যজাত খাদ্য উৎপাদন এবং মানসম্পন্ন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তর জুলাই 2010 থেকে ডিসেম্বর 2015 মেয়াদে বেস্ট প্রকল্প বাস্তবায়ন করছে। সারা দেশে এই প্রকল্পের কার্যক্রম রয়েছে, তবে প্রাথমিকভাবে চিংড়ি সমৃদ্ধ 8টি জেলা যথাক্রমে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, কক্সবাজার, পিরোজপুর ও গোপালগঞ্জের 40টি উপজেলায় নানারকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বেস্ট প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মানসম্মত ও নিরাপদ মৎস্যপণ্য উৎপাদনের লক্ষ্যে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক দক্ষতা জোরদার করা, ভোক্তা পর্যন্ত গুণগত মান বজায় রাখার লক্ষ্যে সকল স্তরে জাতীয় নীতিমালা কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা, মৎস্য অধিদপ্তরের আওতায় বিদ্যমান রেগুলেটরি বডির অধিকতর কার্যকর ভূমিকা নিশ্চিতকরণে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন পুনর্গঠন করা, মৎস্য ও মৎস্য পণ্য প্রক্রিয়াকরণ ও রপ্তানির জন্য ল্যাবরেটরি সমূহের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের নতুন ল্যাবরেটরি স্থাপন ও অ্যাক্রেডিটেশন পর্যায়ে উন্নীত করা।
এক সময় ছিল যে আমাদের দেশের যে রপ্তানিযোগ্য চিংড়ি সেটা বর্ডারে 20% পর্যন্ত পরীক্ষার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু আমরা ল্যাবরেটরি এটা ডেভেলপ করার পরে আমাদের যে পরীক্ষার মান বেড়েছে, এটা বিদেশিরা এসে যখন পরীক্ষা করে দেখেছে তো পরীক্ষার মান উন্নয়ন হয়েছে, আন্তর্জাতিক মানের হ্যাঁ আন্তর্জাতিক মানে উন্নতি হয়েছে, তখন তারা এই বাংলাদেশের পণ্য বিদেশে অবাধে প্রবেশের অধিকার দিয়েছে 20% ম্যান্ডেটরি। আর বিশাল অ্যাচিভমেন্ট আমাদের দেশের। ইয়েস, অবশ্যই। একথা ঠিক, স্ট্রেংথেনিং অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ বা বেস্ট প্রকল্প বাস্তবায়নের ফলে মাছ ও চিংড়ি উৎপাদন ও বাজারকরণে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং আন্তর্জাতিক চাহিদা মোতাবেক ব্যবস্থা গৃহীত হচ্ছে। সর্বোপরি খাদ্যমান সংরক্ষিত হচ্ছে। দেশে এ সেক্টরের ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়েছে। দেশে নিরাপদ ও মান নিয়ন্ত্রিত মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানিতে এই প্রকল্পের গতি আরও বেগবান হোক, এটি আমাদের প্রত্যাশা।